উপদেষ্টাদের নিয়ে আমাদের অবস্থান খুব পরিষ্কার যে তারা যদি আমাদের দলে আসতে চান তাহলে তারা তফসিলের আগে পদত্যাগ করে তারপর তাদেরকে আসতে হবে যদি তারা নির্বাচনের পরিকল্পনা করেন। আর যদি তারা সরকারে থেকে যেতে চান সেটাও তাদের সিদ্ধান্ত। আমরা আমাদের মতো করে এগিয়ে যাচ্ছি এবং আমাদের দলগতভাবে সিদ্ধান্তটাও হবে যে আমরা বিএনপির সাথে যাব নাকি অন্য কারোর সাথে যাব নাকি কারোর সাথে যাব না, এটা আমাদের দলগত সিদ্ধান্ত। তারা দলে এসে সেই মতামত দিতে পারবে, তাদের সেই সুযোগ আছে। কিন্তু বাদবাকি যেগুলো বলা হচ্ছে এগুলো একটু অতিরঞ্জিত কথা, তাদের ব্যক্তিগত প্রেফারেন্স থাকতে পারে, হয়তো নিশ্চয়ই আছেও, আমি জানি না। এতদিন যেমন ধরুন এটা আলোচনা হচ্ছিল যে বিএনপি আসিফ মাহমুদকে ঢাকা 10 আসন দিচ্ছে, আজকে দেখলেন যে বিএনপি কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আবার আমাদের যাদেরকে আপনার ধরা হচ্ছিল যে এই সমস্ত আসনে বিএনপি প্রার্থী দেবে না, সবগুলোতেই কিন্তু বিএনপি দিয়েছে, ইনক্লুডিং আমাদের আহ্বায়ক, সদস্য সচিব, 2 মুখ্য সংগঠক, প্রায় সবার আসনেই বিএনপি প্রার্থী দিয়েছে। ফলে যদি তাদের সাথে আমাদের আবার এমন অনেক আসন আছে যেখানে মানে জামায়াতের প্রার্থী আছে, বিএনপি প্রার্থী নাই, তা এখন তো আমরা তাদের বলতে পারি তাহলে জামায়াতের সাথে কি বিএনপির হচ্ছে মানে কোনো বোঝাপড়া হচ্ছে? এই ব্যাপারগুলো এরকম না। আমার কাছে এখনো পর্যন্ত মনে হচ্ছে যে যেখানে দেয়া হচ্ছে যে আসনগুলোতে আর যেখানে দেয়া হচ্ছে না, এটা যার যার দলীয় হিসাব নিকাশের কারণে। যেমন এই ঢাকা 10 এখানে 2 জন দাবিদার ছিলেন বিএনপির, তাদের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হয়েছে। এই যেখানে এবং আমাদের নরসিংদীতে দেখবেন নরসিংদী 3 যেটা শিবপুর, এখানে কিন্তু এই যে এই দ্বিতীয় ধাপেও দেওয়া হয় নাই কাউকে, সেখানে 4 জন দাবিদার আছে। হ্যাঁ, ফলে এগুলো হচ্ছে এইটা হলো দলের। এখন ওই যে যখন নরসিংদী 3 প্রথম ধাপে দেওয়া হচ্ছিল না, তখন অনেকে এরকম গুঞ্জন আমাকে প্রশ্ন করেছেন যে এখানে কি আপনাকে দিবে। আমি কিন্তু কাজ করেছি পলাশে, মানে যেটা নরসিংদী 2। ফলে এখন হয় কি যে একটা জায়গায় খালি থাকলে এই অনেক ধরনের অনুমান মানুষ করবে। এই অনুমানটাকে একেবারে মানে নির্ভরযোগ্য হওয়া বা জোট মানে সমঝোতার এই সমীকরণটা শেষ কখন হবে? এই যে উপদেষ্টা একটা একটা করে যায়, যেমন উপদেষ্টাদের ব্যাপারটা কি, এটা আমরা বুঝতে পারবো তফসিল হয়ে গেলেই। তার মানে তাদের মধ্যে যিনি ইলেকশন করবেন, কোন দলের সাথে করবেন কি করবেন না, নাকি স্বতন্ত্রভাবে, আসিফ মাহমুদ সাহেব তো এটাও বলেছেন যে তিনি স্বতন্ত্রভাবে করতে পারেন, এটা কিন্তু বলেছেন তিনি। ফলে এইটা তফসিল ঘোষণার আগে যদি তাদের কেউ পদত্যাগ করেন, তার মানে এটা পরিষ্কার হবে যে তারা ইলেকশন করছেন। তারপর হলো কোন দলে যাবেন না যাবেন এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, এবং তাদের আবার তাদেরকে যারা চাচ্ছে সেটারও একটা বিষয় আছে। আর যিনি থাকবেন সরকারে, তিনি তো থাকবেন, বোঝা যাবে যে তিনি আসলে সরকার শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। পরে এই সরকার শেষ করে তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দিবেন কিনা ওটাও তার সিদ্ধান্ত নেওয়ার আছে। ফলে আমি যেটা একটু আগে আপনাকে বললাম যে ডিসেম্বর মাসটা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে চূড়ান্ত কী হচ্ছে রাজনীতিতে দেখার জন্য। যখন নমিনেশন উইথড্র করার সময় শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আপনি একেবারে লাস্ট 15 দিন, বাংলাদেশি ইলেকশনের ইতিহাসে আমার মনে আছে লাস্ট 15 দিন হচ্ছে শেষ 15 দিন, তখন হচ্ছে আপনি আর কোনো কিছু হেরফের হয় না। কিন্তু এর আগ পর্যন্ত সবই কিন্তু মানে ওলট পালট হয়। এমনকি বাংলাদেশে তফসিল ঘোষণার পরে ইলেকশনের 1 সপ্তাহ 10 দিন আগেও ইলেকশন পিছিয়ে গেছে, এই ধরনের ঘটনা ঘটেছে। এবার আমরা এটা চাই না, এবার আমরা এটা চাই না, সেটা একটা বিশেষ প্রেক্ষাপটে ঘটনা ঘটেছিল। ফলে সবই তো ঘটে, এখন সবই ঘটবে এবং এটাই রাজনীতি। আমরা খুব পরিষ্কার দুটো জিনিসের ব্যাপারে, একটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে হবে, 1। 2 নম্বর হচ্ছে আমরা ইলেকশনে আমাদের সর্বশক্তি নিয়োগ করে অংশগ্রহণ করব। জোট সমঝোতা হবে কিনা সেটা আমরা বলেছি যে শুধু কয়েকটা আসনের জন্য জোট সমঝোতা করব না, বৃহত্তর যদি কোনো বোঝাপড়া হয় যেটা বাংলাদেশের রাজনৈতিক স্বার্থের জন্য ভালো, যেটা বাংলাদেশের স্টেবল রাখা, গণতান্ত্রিক উত্তরণের জন্য হেল্পফুল হবে, এরকম কোনো ব্যাপার যখন মিলবে তখন আমরা আসলে জোট সমঝোতায় যাব। অন্যান্য যে যাদের যে আপনি একটু আগে বললেন, দেখেন বিএনপির সাথে তাদের এখনই তারা লম্বা সময় মিত্র, কিন্তু এই ভুল বোঝাবুঝিগুলো কিন্তু হচ্ছে, অন্যান্য অনেক আসনে হচ্ছে। ফলে আমরা ওই দিকে ওইভাবে যেতে চাই না। আমরা জোটটা করলে এক ধরনের আদর্শিক জোট না হলেও একটা নীতিগত জোট তো হবেই, যদি জোট হয় যে আমরা আগামী 5 বছর 10 বছর রাজনীতিটাকে এইভাবে শেপ করতে চাই। এই ক্ষেত্রে আপনার সাথে আমার মিল হচ্ছে, আসেন আমরা একসাথে আগাই, এটা হবে আমাদের পজিশন।